আমরা শুরু করছি শিক্ষার্থীদের প্রথম চ্যাপ্টার। আমরা ভার্সনে কিছু পাঠিয়েছি, সেগুলো সম্পূর্ণ হয় না, কিছু বাকি আছে। তাই প্রথম চ্যাপ্টারটা একটু ডিটেলসে আজকে আমরা পড়ব। আমরা প্রথমে জানবো যে আধান কি, আধান কি করে সৃষ্টি হয়। কোনো বস্তুতে পড়েছি ইলেকট্রন সংখ্যা যত হয় প্রোটন সংখ্যা তত হয়। ইলেকট্রন গুলো মাইনাস, প্রোটন গুলো প্লাস। তাহলে ইলেকট্রন প্রোটন সমান লিখতে হবে মোট তড়িৎ হয়ে যাবে জিরো, অর্থাৎ বস্তু তড়িৎগ্রস্ত হবে না। আর সকল বস্তুতে ইলেকট্রন সমান প্রোটন, তো সকল বস্তুই তড়িৎবিহীন। এখন যদি বস্তু ইলেকট্রন বর্জন করার পরে যদি ইলেকট্রন বর্জিত হয়, একটা ইলেকট্রন বেরিয়ে গেল, ইলেকট্রন বেরোলে কি হবে, সেক্ষেত্রে মাইনাস চলে গেল, অর্থাৎ প্লাস এক্সট্রা হয়ে গেল, তার বস্তু হয়ে যাবে তখন প্লাস ইলেকট্রন। অর্থাৎ ইলেকট্রন যখন বর্জন করবে তখন প্রোটন সংখ্যা বেশি হয়ে গেল, তার বস্তুতে প্লাস। আর বস্তু ইলেকট্রন গ্রহণ করতে পারে, যদি ইলেকট্রন গ্রহণ করে তাহলে কি হবে, ইলেকট্রন সংখ্যা বেড়ে গেল, আর ইলেকট্রন সংখ্যা যেটা হবে প্রোটন সংখ্যা হয়ে গেল, তাহলে সেই বস্তু হয়ে যাবে মাইনাস তড়িৎগ্রস্ত। আর এই তড়িৎগ্রস্ত বস্তুগুলো হচ্ছে আধান। তাহলে আধান এক কথায় হলো ইলেকট্রন যাওয়া বা আসার জন্য তড়িতের সৃষ্টি। আধান কত হবে, তো ইলেকট্রন কমপক্ষে একটা ইলেকট্রন প্রয়োজন হবে বা একটা গ্রহণ হবে, তার কম তো হবে না। তাহলে মিনিমাম চার্জ আধান কত হবে, একটা ইলেকট্রনের সমান, মানে 1.6 × 10⁻⁹। তো এটা হচ্ছে কোনো বস্তুতে সর্বনিম্ন আধান। এর থেকে কম হতে পারবে না, কারণ এর থেকে কম ইলেকট্রন আসতে পারবে না, যেতেও পারবে না। তাহলে বেশি আধান কত হবে, ইলেকট্রন যত বেরোবে, যে দুটো ইলেকট্রন বেরোবে তার 2 গুণ হয়ে যাবে, 3টে বেরোলে 3 গুণ হয়ে যাবে, 100টে বেরোলে 100 গুণ হয়ে যাবে। এবার যদি এটাকে বলে n সংখ্যক, তো কত হবে, n * অর্থাৎ একটা হচ্ছে ইলেকট্রনের আধান e, আর n হচ্ছে কত সংখ্যক ইলেকট্রন গৃহীত বা বর্জিত হবে। তাহলে মোট আধান কত হলো, q সমান হলো n e। এবার পরিমাণ কি হবে, প্লাস হতে পারে আবার মাইনাস হতে পারে। তাহলে q সমান প্লাস মাইনাস n। যখন বর্জন হবে তখন প্লাস, যখন হবে মাইনাস। এবার n এখানে কত লিখব, n হচ্ছে সংখ্যা, তো ইলেকট্রন সংখ্যা তো ভগ্নাংশ হবে না, তাহলে n কত হতে পারে, যদি কোনো বস্তুতে ইলেকট্রন থাকে 1 কোটি, তাহলে 1 কোটি বর্জন হতে পারে। তাহলে n সবসময় হবে পূর্ণ সংখ্যা, অর্থাৎ ইলেকট্রন সংখ্যা কখনোই ভগ্নাংশ হয় না। অতএব আধান এর পরিমাণ এই e এর গুণিত হবে, 1 গুণ 2 গুণ 3 গুণ 4 গুণ। এই যে গুণিত আকারে থাকছে, এই গুণিত আকারে থাকাটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। মানে আধান যে কোনো পরিমাণ হতে পারে না, হবে সেটা ইলেকট্রনের 1 গুণ 2 গুণ 3 গুণ 1 লক্ষ গুণ 1 কোটি গুণ 1000 কোটি গুণ। এই যে একটা গুণিত আকারে থাকবে, এটাকে বলা হচ্ছে আধানের কোয়ান্টায়ন। এবার প্রশ্ন হবে, তাহলে আধানের কোন বস্তু কি আধান হবে একটু জানবো। সেটা কোথায়, এ একটা বস্তু, বি একটা বস্তু, এদের মধ্যে কখন আধান সৃষ্টি হবে। তাহলে একটা উত্তর ইলেকট্রন গ্রহণ বা বর্জন করলে, কিন্তু কখন গ্রহণ হবে কখন বর্জন হবে সেটা কি জানবো। বলছে একটা কাঁচের পাত, কাঁচ বা তামা বলবো না, পরে বলছি কেন, কাঁচ অর্থাৎ তড়িৎ অপরিবাহী। কাঁচকে দিয়ে আমরা এখানে সিল্ক দিয়ে ঘষবো, সিল্ক, তাহলে কি হবে, যখনই ঘষা হবে তখন ইলেকট্রন আদান প্রদান হবে। যদি কাঁচ থেকে সিল্ক ইলেকট্রন চলে আসে, তাহলে কাঁচ হয়ে যাবে প্লাস, সিল্ক হয়ে যাবে মাইনাস।
আর যদি শিফট থেকে কাছে যায় তাহলে কাজ মাইনাস হয়ে যাবে, শিফট প্লাস হয়ে যাবে। অর্থাৎ ঘর্ষণের সময় ইলেকট্রন আদান প্রদান হবে, তখনই তড়িৎ সৃষ্টি হয়। রাসায়নিক বিক্রিয়াতে ইলেকট্রন আদান প্রদান হয়, তো সেখানে কি হয়, বন্ধন তৈরি হয়ে একটা যৌগ তৈরি হয়। যেমন সোডিয়াম ক্লোরাইড পড়েছি NaCl, এখানে কি হয়, Na একটা ইলেকট্রন বর্জন করে Cl গ্রহণ করে, Na প্লাস আয়ন আর Cl মাইনাস আয়ন হয়, একটা বন্ড তৈরি হয়। এটা কিন্তু তড়িৎ হলো না, কেন হলো না, আর আবার তড়িৎযুক্ত হয়ে নিউট্রাল হয়ে গেল, তাই এটা একটা যৌগ কম্পাউন্ড তৈরি হয়। আর যখন এই কাঁচকে ঘষবো আমরা, কাগজ দিয়ে ঘষতে পারি, শিট দিয়ে ঘষতে পারি, তখন এখানে ইলেকট্রন আদান প্রদান হবে। কি অবস্থা করবি কিছু করব অবস্থা করতে পার। আর এখন আমরা যেটা শিখলাম যে আধানের পরিমাণ, তাহলে Q সমান হবে A ইনটু E। N যদি বটে ইলেকট্রনের সংখ্যা, এইটা হচ্ছে আধানের চার্জ, যেহেতু প্লাস মাইনাস দুটো হয় তার উপর প্লাস মাইনাস n। এটা হলো আমাদের কোন বস্তুতে আধানের পরিমাণের সূত্র। এবার প্রশ্ন দ্বারা বলবি যে কোন বস্তু প্লাস পাবে কোন বস্তু মাইনাস পাবে। তো যেটা বুঝাচ্ছিলাম যে একটা কাঁচের একটা পাতকে আমি কাগজ দিয়ে ঘষবো, কাগজ দিয়ে বা সিল্ক দিয়ে ঘষবো, তাহলে আমাকে জানতে হবে যে কাঁচ থেকে ইলেকট্রন কাগজে যাবে না কাঁচ থেকে এখান থেকে কাছে আসবে। তো তার জন্য একটা চার্ট তৈরি করা হয়েছে, সেই চার্ট থেকে আমরা বুঝতে পারবো যে কে ইলেকট্রন গ্রহণ করবে কে বর্জন করবে। তো বইটা খুল, বই একটা চার্ট আছে, যা বইটা কি যেমন হবে আমি পেনও বলে দিছি। দেখ এই চারটা দেখ, নারায়ণ দেখ বল, প্রথমে কে আছে, প্রথমে আছে পশম, তারপরে কে আছে কাঁচ, কাগজ, কাগজ, রেশম, রেশম। এই চারটে দিয়ে বোঝায়, তোরা বাড়িতে পুরো বুঝবি। কত পৃষ্ঠা বলতে এটা, 4। হ্যাঁ 4 পৃষ্ঠা, 4 পৃষ্ঠাতে 6টা। তাহলে এই 6 থেকে এটা বুঝে নেব যে কাঁচ আর পশম ঘষা হলো, তাহলে পশম উপরে আছে কাঁচ নিচে আছে, যে উপরে থাকবে সে ইলেকট্রন বর্জন করবে, তাহলে পশম কি হয়ে যাবে প্লাস, কাঁচ কি হয়ে যাবে মাইনাস। এবার কাঁচ আর কাগজের ঘর্ষণ, তাহলে কি হয়ে যাবে, কাঁচ উপরে আছে তাহলে কাঁচ প্লাস হয়ে যাবে, কাগজ মাইনাস হয়ে যাবে। তাহলে একই কাঁচ একবার পশম দিয়ে ঘষলাম একবার রেশম দিয়ে ঘষলাম, একই তৈরি হবে হবে না, কারণ পশম উপরে আছে সেক্ষেত্রে কাঁচ মাইনাস হলে পশম প্লাস হয়ে যাবে। আর এক্ষেত্রে কি রেশম নিচে আছে, তাই কাঁচটা প্লাস হয়ে যাবে রেশমটা মাইনাস হয়ে যাবে। এইভাবে আমরা বুঝতে পারবো কোন বস্তুতে কি প্রকৃতির তড়িৎ সৃষ্টি হবে। তাহলে তড়িতের প্রকৃতি বুঝতে পারলাম আর তড়িতের পরিমাণ বুঝতে পারলাম। এবার জানবো তড়িৎ আধানের একক কি হবে। তো আধানের একক আমরা ক্লাস 10 লেভেলে শিখেছি, আধানকে মাপা হয় কুলম্ব, আর একটা আছে ESU ইলেকট্রোস্ট্যাট ইউনিট। 1 কুলম্ব সমান 3 × 10⁹ ESU। তো বুঝতে পারছিস কুলম্ব অনেক বড়, 10⁹ মানে কি কোটি বেরিয়ে যাবে। তো এটা হচ্ছে SI এবং CGS এর মধ্যে সম্পর্ক, এটা হচ্ছে SI আর এটা হলো CGS। আধান একক হলো, মাত্রা কি হবে, Q সমান কি হয় I × T, তাহলে এটা হলো আধানের মাত্রা, Q সমান I × T। আধান একক হলো, আধানের মাত্রা হলো, আধানের পরিমাণ হলো, আধানের কোয়ান্টাম হলো। এবার জানবো যে আধান কোথায় থাকবে, আধানের অবস্থান কি হবে। বলছে আধান পরিবাহী
পৃষ্ঠতলে থাকবে। কি বললাম? পরিবাহীর পৃষ্ঠতল। যেমন একটা যদি বস্তু বলা হয়, তাহলে এই বস্তুটি কি হবে? আধান যখনই দেওয়া হবে পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। গোলাকার বস্তু, একটা ফুটবল, তাহলে কি হবে? আধান দিলে ওটা গোলকের গায়ে ছড়িয়ে পড়বে। তাহলে আধান কখনোই কোনো বিন্দুতে জমা থাকবে না। আধান দেওয়া হলে একটা বিন্দুতে, এখানে দিলাম 2 সংখ্যক আধান, কিন্তু আধানটা এইখানেই থাকবে তার কোনো মানে নাই। আধানটা পরিবাহীর পৃষ্ঠে ছড়িয়ে পড়বে। এই যখনই ছড়িয়ে পড়ছে তখনই আমরা একটা নতুন টার্ম বাইর করব যে কত করে আধান থাকছে। তাহলে এক ক্ষেত্রফলে একটা আছে, এক ক্ষেত্রফলে 10টা থাকতে পারে, এক ক্ষেত্রফলে 11 লক্ষ থাকতে পারে। তাহলে আমরা হিসাব করব কত আধান আছে, কত পরিমাণে আছে। একে বলছি আধানের তলমাত্রিক ঘনত্ব। এটা আগে বলেছি, তলমাত্রিক ঘনত্ব। এটা বললাম সিগমা। সিগমা সমান হয় Q/A। এই সূত্র লিখেছি আমরা, আধানের তলমাত্রিক ঘনত্ব সিগমা সমান Q/A। তো তোরা বলে সিগমা কখন বাড়বে? যখন ক্ষেত্রফল যখন এ কমবে। আমাদের বুঝতে পারছি এ যত কমবে সিগমা তত বাড়বে। তাহলে এ মানে ক্ষেত্র কম কার হবে? তাহলে বিন্দু সবচেয়ে কম কার? বিন্দু। তাহলে একটা পয়েন্টে আধানের তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তাহলে বলতো এই পেনটার মধ্যে আমি আধান দিলাম, তাহলে আধান কোথায় থাকবে? বাইরে থাকবে। যেহেতু পেনটা সুষম আকৃতি, তাহলে সব ক্ষেত্রফলেই সব জায়গাতেই সমান পরিমাণ আধান থাকবে। আর যদি বস্তুটা সুষম আকৃতির না হয়, ধরো একটা ত্রিশূল ভাব, ত্রিশূল আকৃতি, তাহলে কি হবে? তাহলে কিন্তু সব জায়গায় ক্ষেত্রফল সমান নয়। ত্রিশূলের যে খোঁচা অঙ্গগুলো ওখানে কি পয়েন্ট হয়ে গেল, তাহলে ওখানে আধানের তরঙ্গের ঘনত্ব বেড়ে গেল, এ কমে গেল, চিহ্ন বেড়ে গেল। বাট তার একটা তারকে সোজা করলাম, সোজা তারের মধ্যে আধান দিলাম, আধানটা সব জায়গায় একই থাকবে। তারটাকে গোল করলাম, তাও সমান থাকবে। তারটাকে মনে কর ত্রিভুজ আকৃতি করে দিলাম, তাহলে কি আধানের তরঙ্গ দৈর্ঘ্য সমান থাকবে? থাকবে না। বলতো কোথায় হবে? না, তিনটে শীর্ষবিন্দুতে বেশি হবে। আর বুঝতে পারলি? বললো তাহলে সোজা তারের ক্ষেত্রে সব জায়গায় তরঙ্গ সমান, বৃত্তাকার করলাম তাও সমান। আচ্ছা বলতো বর্গাকার করলে কি হবে? বর্গাকার করলে কি হবে? চারটে শীর্ষবিন্দু, চারটে শীর্ষবিন্দুতে তলমাত্রিক ঘনত্ব বেশি হবে। তাহলে একটা সূত্র বলতে পারি যে সুষমাকৃতি বস্তুর ক্ষেত্রে সব জায়গাতে তলমাত্রিক ঘনত্ব সমান হবে, কিন্তু বস্তু যখন বাকিয়ে দেওয়া হবে ত্রিভুজাকৃতি, বর্গাকৃতি, তখন সব বিন্দুতে তলমাত্রিক ঘনত্ব সমান হবে না। কোনগুলোতে বেশি হবে? ওই শীর্ষ বিন্দুগুলিতে, যেগুলোতে বক্রতা বেশি। যেমন এই তার ছিল, এই তারটা যখনই বাঁকাবো তখন কি হবে? তারটা এভাবে বাঁকবে। তাহলে সোজা তার ছিল এটা, এবার এটাকে এভাবে বাঁকিয়ে দেওয়া হলো, তার মানে কি এখানে একটা বক্রতা সৃষ্টি হলো। আর বক্রতা বাড়লেই তলমাত্রিক ঘনত্ব বেড়ে যাবে। ক্লিয়ার? তাহলে তলমাত্রিক ঘনত্ব একক কি হবে? Q/A। কিউটা কুলম্ব, এটা মিটার স্কয়ার, কুলম্ব বাই মিটার স্কয়ার। মাত্রা কি হবে? Q মানে কি? IT, A মানে L স্কয়ার, তাহলে IT L কুলম্ব -2। এবার আমাদের প্রশ্ন হবে যে এটা যদি ধাতব গোলক হয় তাহলে কি হবে? তামার গোলক। তামার কি বটে? কন্ডাক্টর, আধানের পরিবাহী। অর্থাৎ তামার গোলকটা দিলে আধান থাকবে, যেই আমি হাতে স্পর্শ করব আধানটা আমার শরীর দিয়ে মাটিতে চলে যাবে। তাহলে সুপরিবাহী বস্তুতে আধান সৃষ্টি হলেও আধান থাকবে না। তেমনি ধর একটা চিরুনি, মাথায় তড়িৎ সৃষ্টি হবে, কাগজগুলোকে টানতে পারে, কেন না স্থির তড়িৎ। এবার সেই চিরুনিটা যদি ধাতব হয় তড়িৎ সৃষ্টি হবে, কিন্তু কাগজ টানতে পারবে না, তার মানে কি তড়িৎটা নষ্ট হয়ে গেল। তাহলে আধান
যখন স্থির থাকবে সেটা হবে তড়িতে কুপরিবাহী বস্তু, তখন তার নাম স্থির তড়িৎ। আর যখন আধান যখন ধাতুর মধ্যে হবে তখন কি চলে যাবে, প্রবাহিত হলো আধান, তখন তার নাম হয়ে যাবে প্রবাহিত তড়িৎ। দুটো ব্রাঞ্চ করা হলো, একটা স্থির তড়িৎ, একটা প্রবাহিত তড়িৎ। স্থির তড়িৎ মানে কি হলো, যখন আধানটা স্থির থাকলো, জমা থাকলো, মেনলি ব্যাড কন্ডাক্টর। আর প্রবাহিত কোন হবে, যখন সেটা হয়ে যাবে সুপরিবাহী। তাদের বিষয়বস্তু কিন্তু একই, মূল কেদাই আধান। আধানটাই কিন্তু কখনো স্থির থাকছে, কখনো প্রবাহিত হচ্ছে। প্রবাহিত হলে কি হবে না, কারেন্ট পাবো, আর স্থির থাকলে কারেন্ট পাচ্ছি না। তাই আমাদের প্রথম ভাগটা হচ্ছে স্থির তড়িৎ, আর তারপরে ভাগটা হচ্ছে আমাদের প্রবাহিত তড়িৎ। বুঝে গেল? এখন আধানের তন্মাত্রিক ঘনত্ব, এটা নিয়ে আমাদের ইম্পর্টেন্স কি আছে, কি গুরুত্ব আছে বলছে, এইটা নিয়ে আমরা আমাদের যে পরিবেশের মধ্যে ঘটনা ঘটছে, এই যে মেঘ যাচ্ছে, বাজ পড়ছে, এত লোক মারা যাচ্ছে, তো বলছে এই রাশিটা দিয়ে আমরা যন্ত্র তৈরি করতে পারলাম, কি নাম, বজ্র নিবারক। সেই বজ্র নিবারক যন্ত্র লাগালে আমরা এই বাজ পড়া থেকে রেহাই পাবো। তো প্রথমে শিখবো বাজ কি, এটা হবে না, ঠিক হবে, বাজ কি। আমাদের সব ধারণা কি আছে বলতো, যে বাজ মানে হচ্ছে একটা বোমের মতন যেটা মাথায় পড়ে যায়, সবাই ধারণা আছে। কিন্তু অ্যাকচুয়ালি বাজ কিন্তু কোনো বস্তু নয় যে উপর থেকে মাথায় পড়ে গেল। ইট ইজ হাই ভোল্টেজ কারেন্ট। কি বললাম, হাই ভোল্টেজ কারেন্ট। তাহলে আকাশে কোথাও ভোল্টেজ হলো, ওখান থেকে ইলেকট্রিক নাই, ট্রান্সফরমার নাই, তার নাই, ভোল্টেজ হলো কেন? বলছে আকাশে মেঘে মেঘে ঘর্ষণ হয়, ধাক্কা হয়। যখনই ধাক্কা হয় দুখণ্ড মেঘের মধ্যে, তখনই তাদের মধ্যে ইলেকট্রন আদান প্রদান হয়। তাই সেই মেঘগুলো হয়ে যায় তড়িৎগ্রস্ত। মেঘটা কি বলে, মেঘ জল, বালি, ধুলো, এর সঙ্গে তো মেঘ হয়েছে। তা মেঘের মধ্যে তো উপাদানটা রয়েছে, জল, ইলেকট্রন আছে। এবার সেই ইলেকট্রনগুলো মেঘের মধ্যে জমা থাকবে। এবার ইলেকট্রন মানে আধান, অর্থাৎ তড়িৎগ্রস্ত মেঘের মধ্যে, মেঘ আকাশে ঘুরে বেড়াতে লাগে। আমরা বুঝলাম যে বজ্রপাত কি। তাহলে মেঘের মধ্যে যখন তড়িৎ সৃষ্টি হলো, সেই তড়িৎগ্রস্ত মেঘ আবেশ সৃষ্টি করবে। আবেশ আবার কি না, কোনো আধান তার কাছাকাছি বস্তুতে আধান সৃষ্টির চেষ্টা করবে। একটা চুম্বক যেমন তার কাছাকাছি লোহাকে চুম্বক করে দেয়, ঠিক তড়িৎগ্রস্ত বস্তু কাছাকাছি বস্তুতে তড়িৎ সৃষ্টি করে দেয়। তাহলে আবেশটা হচ্ছে যে তড়িৎগ্রস্ত বস্তু কাছাকাছি বস্তুতে তড়িৎ সৃষ্টি করবে। তাহলে মেঘগুলো যখন তড়িৎগ্রস্ত হয়ে যাবে, মেঘগুলো আবেশ সৃষ্টি করবে। তখন মেঘের কাছাকাছি বস্তু কে আছে, কিছুই নেই, মাটি, মাটি থেকে গাছ, তাহলে উপরে থাকলো মেঘ আর এখানে মাটি। তাহলে মাটি থেকে যে সব থেকে উঁচু গাছ, তারই মধ্যে আবেশ হওয়ার সম্ভাবনা বেশি, অর্থাৎ নিচু ঘর বাড়ি আর উঁচু তাল গাছ। তাহলে মেঘ কাছে গেছে পাচ্ছে, তাল গাছটা পাচ্ছে, তাহলে আবেশটা ঘটবে তাল গাছের মধ্যে। আবেশে সবসময় উল্টো তড়িৎ সৃষ্টি হবে। তাহলে মেঘে যদি মাইনাস তড়িৎ হয়, তাল গাছের মধ্যে কি আসবে, প্লাস তড়িৎ। এবার একটা মাইনাস তড়িৎ প্লাস তড়িৎ শূন্য মাধ্যমে বায়ুর মাধ্যমে কাছাকাছি চলে এলো, এদের মধ্যে তড়িৎ বল কাজ করবে। এবার তাল গাছ তো মাটি থেকে উঠে চলে যাবে না, তখন কি হবে, ওই মেঘগুলো যখন বৃষ্টি আকারে চলে আসবে, অর্থাৎ এই যে ইলেকট্রন আসতে শুরু করছে, এটা হচ্ছে তড়িৎ ক্ষরণ, আধানের ক্ষরণ। যখনই একটা ইলেকট্রন আসতে শুরু করলো, তখন সঙ্গে সঙ্গে ওই 1 লক্ষ ভোল্টেজের মানে কয়েকশো কোটি ইলেকট্রন একসঙ্গে চলে আসবে। তাহলে এখানে 1 লক্ষ ভোল্টেজ আর একটা তাল গাছের মধ্যে একটা ইলেকট্রন যাবে, কোনো তার বা রাস্তা নাই, তারের মধ্যে কারেন্ট হবে, তার তো নাই, ফাঁকার মধ্যে আসছে, আধানের ক্ষরণ হচ্ছে।
একসঙ্গে এত আধান আসার ফলে প্রচুর তড়িৎ সৃষ্টি হবে, আর সেই তড়িৎটা হচ্ছে বাজ। অর্থাৎ বাজ প্রকৃতপক্ষে হলো হাই কারেন্ট, অতি উচ্চ মাত্রার কারেন্ট। যখন অতি উচ্চ মাত্রার কারেন্ট যাবে তখন কি হবে, প্রচুর তাপ হবে, ফলে আগুন জ্বলে যাবে, তাই গাছটার মধ্যে আগুন ধরে যাবে। আর যখনই আধান এর সঙ্গে নেমে আসতে শুরু করবে তখনই একটা লাইট সৃষ্টি হয়, যেটা বলছি বাজ্যের আলো। তো এই বাজ্যের আলোটাই কিন্তু বাজ। এই আলো দেখলাম মানে কি, বাজ পড়ে গেল। সাউন্ডটা পরে পাচ্ছি, সাউন্ডের ভেলোসিটি কম বলে। তো বাজ কোনটা, আমরা যেটা দেখছি লাইট মতন, ওই লাইটটা হচ্ছে বাজ। তাহলে কোনো ছেলে যদি লাইট দেখে নেয় তাহলে সে কি আর বজ্রপাত হবে না। তো কারণ কি, লাইটটা তো বাজ। তো যে বাজে মরবে সে কিন্তু বাজের লাইট দেখতে হবে না। তাহলে বললো বাজ করার সম্ভাবনা কোথায় বেশি, উঁচু জায়গাতে, আর কম কোথায়, নিচু জায়গাতে। কারণ কোথায় দাঁড়াবি বাজ করার সময়, নিচু জায়গা। অর্থাৎ বট গাছ আছে, বট গাছে দাঁড়াবো না। একটা হয়তো চালার ঘর আছে, চায়ের দোকান, ঘুমটি, ওখানে দাঁড়াবো। এবার নাম বলতে কিছুই নাই, ফাঁকা মাঠ, কোথায় দাঁড়াবি, মাঠে শুয়ে পড়তে, মাটির লেভেলে। তাহলে আবেশটা হবে না। তাহলে আবেশটা যার মধ্যে হবে তার মধ্যেই কিন্তু বাজটা পড়বে। তাহলে বাজের কারণ কি, মেঘে মেঘে ঘর্ষণ। বাজ কি, হাই ফ্লো অফ কারেন্ট। কারেন্ট কেন যাচ্ছে, আবেশের ফলে। ক্লিয়ার? এটা হচ্ছে বৃষ্টি আর বাজের কি সম্পর্ক? তাহলে মেঘ হলো, বৃষ্টি হচ্ছে জলকণাকারে মেঘ নেমে আসা। তো যখনই সংঘর্ষ হবে তখনই তাপও সৃষ্টি হবে, আর তাপ হলে কি, মেঘ অটোমেটিক গলে যাবে, জল হয়ে যাবে। এবার তো তাল গাছ বা ওরা তো টানছে মেঘকে, তার মানে কি, জলগুলো আসার একটা ভেলোসিটি পাচ্ছে, তাই তখন তীব্র বেগে চলে আসবে। আর যখন ওই আধানগুলো মোক্ষণ হয় তখন তড়িৎ বার্তা সৃষ্টি হয়। তড়িৎ বার্তা কি, একটা ইলেকট্রন যখন আসবে শূন্যস্থান এলো, এবার যেই বায়ুর মাধ্যমে আসবে কি, বায়ুকে আয়নিত করবে। তাহলে একটা বায়ুকণা আয়নিত হলো, সে কি পাশেটা আয়নিত করবে। এবার কি, বাতাস, ওই অঞ্চলে বাতাসটা আয়নিত হয়ে যাবে। বাতাসগুলো আয়ন হলে কি, বিকর্ষণ বল দেবে, তোমরা তীব্র বেগে ছুটে যাবে। এখন তড়িৎগ্রস্ত বায়ু যখন ছুটবে তখন কি, বায়ুর প্রবাহের সৃষ্টি হবে। তাই ঝড়, জল, মেঘ, বৃষ্টি, বাজ একসঙ্গে হয়। তার কারণ কি, এটা ক্লিয়ার? তাহলে আজকে আমরা পড়লাম বাজ কি, বাজ কেন পড়ে, বাজ কোথায় পড়ে, বাজের থেকে বাঁচার উপায় কি। পরদিন বাজ নিবারণের উপায় শিখব।